নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং একদম ক্যালকুলেটিভ একটা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। এই অনুষ্ঠানটি কি ভিত্তিক, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি আমি জানান দিতে চাই সেটা এতক্ষণে আপনারা জেনে গেছেন উপরের মলাট দেখে। কিন্তু এ প্রসঙ্গে জানিয়ে রাখি, দেখা গেল আমার এক ছেলে এক মেয়ে, তাহলে সেই মেয়েটি আমার কন্যা পূর্ব জন্মে আমার কে ছিল সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হবে সেটা আমি আজকে শিখিয়ে দেব। কিন্তু দেখা গেল আমার দুই মেয়ে বা দুয়ের অধিক মেয়ে, তাহলে প্রথম কন্যা সন্তানটি মানে আমার বড় মেয়ের ক্যালকুলেশন কিন্তু এটা হবে। তিনটে মেয়ের ক্যালকুলেশন কিন্তু এক হবে না। কিন্তু যদি একমাত্র কন্যা হয় তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা হবে। একমাত্র কন্যা হলে এই ক্যালকুলেশন হবে, আর আমার যদি একের অধিক কন্যা থাকে তাহলে প্রথম কন্যা সন্তানটি ক্যালকুলেশন হবে। কোনো কারণে দেখা গেল আমার দুটি কন্যা ছিল, কিন্তু প্রথম কন্যাটি হয়তো দেখা গেল জন্মের পর 1 মাস, 1 দিন, 1 বছর, 10 বছর মারা গেছিল কোনো কারণে, তাহলে এখন আমার একমাত্র কন্যা রয়েছে, তাহলে কিন্তু সেই কন্যাটির ক্যালকুলেশন হচ্ছে না। যে কন্যাটি 1 মাস এই ধরাধামে ছিল বা 1 দিন ছিল বা 10 বছর ছিল তার ক্যালকুলেশন হচ্ছে। বুঝতে পারলাম? আমার উপরের মলাট দ্বারা আপনারা জেনে গেছেন, 2 মিনিটের মধ্যে আমি শেখাবো। প্রথমে জানিয়ে রাখি, সমুদ্র জ্যোতিষ, নারী জ্যোতিষ, এই জ্যোতিষের সাথে কিন্তু আমার এই ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এই ক্যালকুলেশনটা পুরোটাই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্যালকুলেটিভ ওয়েতে। এবং আমি বলেছিলাম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে সংখ্যা তত্ত্ব কিন্তু পার্ট অফ অ্যাস্ট্রোলজি হয়, কেননা ক্যালকুলেশনের সময় যে ভাইব্রেশন বা ক্যালকুলেশন করা হয় সেখানে সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়। আজকেও কিন্তু সেই সংখ্যা তত্ত্ব ব্যবহার করা হবে। এবং কথা দিচ্ছি 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আপনার কন্যা সন্তানটি আগের জন্মে আপনার কে ছিল সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আজকের এই ক্যালকুলেশনটা পুরোটাই কিন্তু যেইটা ভিত্তিক হবে সেটা হচ্ছে বাবা দ্বারা হবে। বাবা দ্বারা, মা দ্বারা কিন্তু নয়, বাবা দ্বারা। আমি বাবা, আমার কন্যা সন্তানটি পূর্বজন্মে আমার কে ছিল তার দ্বারা ক্যালকুলেশন করা হবে। এই ক্যালকুলেশনের আগে দু একটি কথা বলে নেওয়াটা ভীষণ প্রয়োজন, এবং যে কথাগুলো আমি বলতে চাই সেই কথাগুলো আপনার বা আপনাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। আমরা সাধারণত ভাবি বা আমরা শুনে এসছি যে আত্মা অবিনশ্বর, মানে আমি মরে গেলাম, জন্মান্তর। জন্মান্তরবাদকে কিন্তু আমি অবশ্যই স্বীকার করি, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যখন মারা যাচ্ছি, আমি মারা গেলাম, এটা ডাক্তারেরা আরো ভালো বলতে পারবে, সায়েন্টিস্টরা আরো ভালো বলতে পারবে। আমি যতটুকু জানি, ইমিডিয়েট আমার শক্তি কখনো কিন্তু বেরোতে শুরু করে না। 4 ঘন্টার পর থেকে বেরোতে শুরু করে, 8 ঘন্টার পর থেকে প্রবল হয়, 12 ঘন্টা পর্যন্ত এই শক্তি কিন্তু আমার দেহ থেকে বেরিয়ে যায়। কিন্তু আমার দেহ থেকে, আমার শরীর থেকে যখন আমার পাওয়ারটা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বায়ুস্তরের তৃতীয় বায়ু স্তরটা কিন্তু জৈবিক রাসায়নিক ক্রিয়ার দ্বারা কিন্তু সেখানটা পরিপূর্ণ থাকে, সেটাকে ভেদ করে কিন্তু উপরে
মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যেতে পারে না। আগেও কিন্তু আমি বলেছি, আমি যতটুকু পড়েছি, স্টাডি করেছি, আমি দেখেছি তৃতীয় বায়ুস্তরের ধাক্কাতে সে কিন্তু আবার ধরাধামে ফিরে আসে। কিন্তু যখন আমার শক্তিটা বেরোতে শুরু করে, পূর্ণাঙ্গ শক্তিটা একভাবে বেরোয় না, স্ক্যাটারলি মুভ করে, হ্যাপাজার্ডলি কিন্তু শক্তিটা বিচ্ছুরিত হতে থাকে। এবং যখন আঘাতপ্রাপ্ত হয়ে আবার ধরাধামে চলে আসে, তখন কিন্তু স্ক্যাটারলি ছড়িয়ে পড়ে। সুতরাং অনেকে কিন্তু যে বলে যে এখন অনেক যন্ত্রফন্ত্র দ্বারা যে আত্মা কথা বলছে, আত্মাই করছে, তারা পুরোপুরি কিন্তু ব্লাফার, চিটার, চরম মিথ্যেবাদী, এর বেশি কিছু বলতে চাই না। কখনো কোনো ভাবে আত্মা কথা বলতে পারে না, বা আমি মারা গেছি পূর্ণাঙ্গ আমি কখনোই কিন্তু, আমাকে কখনোই ধরা সম্ভব নয়। যদি ধরাও ফড়াও হয়, আমি বাদ দিয়ে দিলাম, আমি হয়তো জানি না, কিন্তু ধরা হয়, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। কেননা আমার যে টোটাল পাওয়ারটা, সেটা কিন্তু স্ক্যাটারলি এবং বিক্ষিপ্ত ভাবে কিন্তু সেইটা উপরের দিকে বা তৃতীয় বায়ুস্তরে ধাক্কা খেয়ে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, কেবলমাত্র যারা অন্তঃসত্ত্বা, কেবলমাত্র যারা সঙ্গম করছে তাদের মধ্যে প্রবেশ করছে তা কিন্তু নয়। দেখা গেল আমার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা রাম শ্যাম যদু মধু, কোন বৃদ্ধ, কোন মানে দেখা যাচ্ছে 40 বছরের মহিলা, 35 বছরের ছেলে, সেই আমরা তো সারাক্ষণ এই আমাদের সৌর জগৎ থেকেই পাওয়ারটা নিচ্ছি। সেই পাওয়ারটা হয়তো সকলের মধ্যে কিছু কিছু করে প্রবেশ করতেই পারে। কিন্তু যখন কোনো দেখা গেল কোনো কুমারী মেয়ে, বা দেখা গেল কোনো বাচ্চা মেয়ে, হয়তো 10-15 বছর বয়স, সেই পাওয়ারটা সে অ্যাবজর্ব করেছে, ভেতরে স্টোর হয়ে রয়েছে। এবার এই আস্তে 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 সেটা কি হচ্ছে, ইনক্রিজ করতে শুরু করছে, তার বয়স বাড়ছে। এবং তারপর দেখা যাচ্ছে যখন বিবাহ হচ্ছে এবং যখন নারী পুরুষের সঙ্গম হচ্ছে, সেই পাওয়ারের রিফ্লেকশনে যে সন্তান জন্মাচ্ছে, সেই সন্তানের মধ্যে সেই পাওয়ারের রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারলাম? সুতরাং কখনো পরিপূর্ণভাবে কিন্তু পাওয়ার থাকে না, পাওয়ার সবসময় কিন্তু স্ক্যাটারলি মুভ করে এবং একদম বিচ্ছুরিত হয়ে যায়, কিন্তু টুকরো টুকরো হয়ে গিয়ে কিন্তু ধরাধামে চারিদিকে ছড়িয়ে পড়ে। বা সেটা পুরুষের মধ্যে হতে পারে। আমি দেখা যাচ্ছে আমি একজন পুরুষ, আমি দেখা গেল আমার বয়স 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, আমি যে পাওয়ারটা নিচ্ছি সৌর শক্তি থেকে, সেখানে কোনো না কোনো ভাবে সেই সুমন্তজি চৌধুরী পাওয়ারটা আমার মধ্যে চলে এলো। এবার যখন আমি আমি আমার দ্বারা কোনো নতুন নব্য সন্তান যখন এই পৃথিবীতে আসছে, তার মধ্যে আমার সুমন্তজি চৌধুরী সেই পাওয়ারটা হয়তো ইনপুট হয়ে রয়েছে। এবং সুমন্তজি চৌধুরী সেই পাওয়ারটা ইনপুট হয়ে থাকা মানে তার পরিপূর্ণ পাওয়ারটা কিন্তু ইনপুট হয়ে থাকা নয়। তার টোটাল 100% এর মধ্যে তার মধ্যে হয়তো 20% পাওয়ার ইনক্রিমেন্ট হয়েছে, 10% পাওয়ার ইনক্রিমেন্ট হয়েছে, 1% পাওয়ার ইনক্রিমেন্ট হয়েছে, 40% পাওয়ার ইনক্রিমেন্ট হয়েছে, 10% তো বললামই। বোঝাতে পারলাম? এটা কিন্তু পরিষ্কার কথা মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য এই সত্যটাকে জানা ভীষণ প্রয়োজন আছে। আত্মাকে কখনো নামিয়ে আনা যায় না। আর জন্মান্তর মানে সুমন্তজি চৌধুরী ছিলেন, তিনি আবার 1000 বছর পর এখানে জন্মেছেন, পূর্ণাঙ্গ ভাবে কখনো জন্ম হওয়া সম্ভব নয়। তার শক্তি 10% হয়তো সেখানে ইমপ্লিমেন্ট হয়েছে, 5%, 20%, 25%, কিন্তু 100% সুমন্তজি চৌধুরী পরিপূর্ণভাবে ওখানেই আবার জন্মালো, সেটা কখনো সম্ভব নয়। মেন্টালি পাওয়ারটার 5%, 10% ইমপ্লিমেন্ট হয়েছে, সে তখন বলছে আমি না এইখানে ছিলাম, আমি না এরকম করে অ্যাস্ট্রোলজি করতাম, প্রত্যেকটা মানুষকে খিস্তি মারতাম, এই করতাম সেই করতাম, কিন্তু মানুষ আমাকে ভীষণ ভালোবাসতো। আমি ভীষণ কঠোর কথা বলতাম, কিন্তু মনটা আমার খুব নরম ছিল। সে হয়তো তখন বলছে, কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা বাদবাকি কিছু তার সুমন্তজি চৌধুরীর মতন নয়। তার কারণ ওই অংশটুকু কেবলমাত্র হয়তো তার পিতা মাতার দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, বা স্টোর করার পর যখন তারা সঙ্গম করেছে, যখন সন্তান এসছে, তখন সেই শক্তিটা সেখানে ইমপ্লিমেন্ট হয়েছে। বুঝতে পারলাম? এবার চলে আসি আমার
যে কন্যা সন্তান একমাত্র হলে, আর তা না হলে বড় যে কন্যা সন্তান, যে প্রথম যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তান পূর্বজন্মে আমার কি ছিলেন। আমি একটি ছক র্যান্ডামলি নিয়ে নিয়েছি। আমার অনেক আমাদের আমাদের কি বলে ওই অনলাইন প্রেডিকশনের অনেক ছক স্টোর করা ছিল, একটা নিয়েছি, সেটা আমি পরে আনছি। ধরে নেওয়া যাক যে রামবাবু এবং রামবাবুর একমাত্র কন্যা সন্তান। ধরে নেওয়া যাক রামবাবু জন্মেছে 1970 সালে। কি বললাম? ধরে নেওয়া যাক রামবাবু জন্মেছে 1970 সালে। ধরে নেওয়া যাক তার যে সন্তান সে জন্মেছে 2000 সালে। বোঝাবার জন্য কিন্তু ধরে নিলাম। ফার্স্ট আমাকে জানা প্রয়োজন আছে যে আমি কবে, আমি না ঠিক কবে যে জন্মেছি আমি কিছুই জানি না, তাদেরকে কখনোই কিন্তু তারা এই ক্যালকুলেশনের মধ্যে আসবেই না। আমি 1970 সালে জন্মেছি, আমার সন্তান 2000 সালে জন্মেছে, কেমন? তাহলে 1970 সালে যে আমি জন্মেছি, 1 9 7 0 প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু যোগ করতে হবে। তাহলে 1 9 10 হলো, 7 17 হলো, 0 17 হলো। তাহলে 17 সংখ্যাটা বেরোলো বাবার ক্ষেত্রে। কন্যা সন্তানের ক্ষেত্রে 2000 সাল 2 + 0 + 0 + 0, তাহলে 2 সংখ্যাটা বেরোলো। এবার এই যে বাবার সংখ্যাটা বেরোলো তার সাথে কন্যার যে সংখ্যাটা বেরোলো সেটা যোগ করতে হবে। তাহলে 17 + 2 17, 18 19, তাহলে 19 হলো। 19 হওয়া মানে কিন্তু 1 + 9, সুতরাং 10, 10 মানে 1 + 0 মানে 1 এলো। 17 গুণিত 2, অর্থাৎ 17 আর 2, বাবা এবং কন্যার যে সন্তান আমাদের সংখ্যাটা বেরিয়েছে সেটা প্রথমে যোগ করতে হবে, তারপর গুণ করতে হবে। তাহলে 17 গুণিত 34, 34 মানে হচ্ছে 3 + 4 7। ঠিক আছে? এইবার আমি একটা নর্মালি বলছি। এবার দেখা গেল 1970 সালে যে রামবাবু জন্মেছে তার ছকটা, এবার যার ক্যালকুলেশন করা হচ্ছে তার মানে সেই বাবার ছকটা দেখতে হবে। জন্ম ছক, কোন স্পট ইমপ্লিমেন্টেশন ছক নয়, কালকুলস্য ছক নয়। তাহলে জন্ম ছক, এবার যদি এই যে জন্ম ছকটায় দেখা যাচ্ছে, ধরে নেওয়া যাক এটা রামবাবুর জন্ম ছক। তাহলে প্রথম সংখ্যাটা কি এসছে? 1 সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা কি এসছে? 7 সংখ্যা। তাহলে 1 সংখ্যাটা মানে কি হচ্ছে? ধনুর ঘর, মানে লগ্ন মানে 1। তাহলে ধনুর ঘর, কেমন? ধনুর ঘর, তাহলে ধনুর অধিপতি গ্রহ কে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতির আরেকটা ঘর কি? 4 নম্বর ঘর। তাহলে 1 এবং 4, তাহলে বৃহস্পতির যে দুটো ঘর রয়েছে সেই দুটো, এই 4 নম্বর ঘরটাতে যদি মঙ্গল থাকতো, শুক্র থাকতো, রবি থাকতো, হ্যান থাকতো, ত্যান থাকতো, তাহলে বৃহস্পতির যে সংখ্যা তার সাথে কিন্তু সেই গ্রহটির যে সংখ্যা তত্ত্বর দ্বারা যে সংখ্যা, সূর্যের যেমন 1, এরকম ধরনের কিন্তু সেটাকে যুক্ত করে নিতে হতো। কিন্তু যেহেতু এক্ষেত্রে 4 নম্বর ঘরে অর্থাৎ মিনের ঘরে বৃহস্পতির কোন রকমের দেখা যাচ্ছে কোন গ্রহ নেই, 4 নম্বর ঘরে কোনো গ্রহই নেই, বৃহস্পতির ছাড়াও কোনো গ্রহ নেই, বৃহস্পতিও নেই, তাহলে 1 নম্বর এবং 4 নম্বর, 1 মানে বৃহস্পতি 3 আর 4 নম্বর বৃহস্পতি মানে 3। আবার বলছি, দেখা গেল 1 নম্বর ঘরে সূর্য বসেছিল, তাহলে কিন্তু এক্ষেত্রে 3 + 1 হতো। বুঝতে পারলাম? দেখা গেল এই ক্ষেত্রে এই 1 নম্বর ঘরে চন্দ্র বসেছিল, তাহলে কিন্তু 3 + 2 5 হতো। দেখা গেল 1 নম্বর ঘরে বুধ বসেছিল, তাহলে কিন্তু এই ক্ষেত্রে 3 + 5 হতো।
বোঝাতে পারছি? যুক্ত হয়ে যেত সংখ্যাগুলো, কিন্তু এখানে কোনো কিছু নেই, তাই 3 + 3 নিলাম। আর সেকেন্ড সংখ্যা কোনটা বেরিয়েছিল? 7 সংখ্যা। তাহলে লগ্ন থেকে 7 নম্বর ঘরটা মিথুনের ঘর। মিথুনের ঘরেও কি সেম প্রসেস, যে গ্রহটি বসে থাকতো, যদি সেখানে চন্দ্র থাকতো তাহলে 5 প্লাস চন্দ্র 2। কিন্তু এক্ষেত্রে 7 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর, এই দুটো ঘরেই কোনো গ্রহ নেই। সুতরাং এই আমাদের বুধের যে সংখ্যা 5, সেই 5 + 5 যোগ হবে। যদি অন্য কোনো গ্রহ সেখানে বসে থাকতো, তার সংখ্যাটাও সেখানে যুক্ত হয়ে যেত। তাহলে যখন এখানে নেই, তার মানে 3 + 3, কেননা 1 নাম্বার ঘর, আর 3 4 নাম্বার ঘর, আর 7 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘর। বুঝাতে পারলাম? বৃহস্পতির যে ঘর, আরেকটা বৃহস্পতির ঘর, বুধের যে ঘর, আরেকটা বুধের ঘর। সেখানে যে কোনো গ্রহ থাকলে কিন্তু বুধের সংখ্যার সাথে সেই সংখ্যাও অ্যাড হয়ে যেত। তাহলে এক্ষেত্রে 3 + 3 6, আর 5 + 5 10, তাহলে 16 হচ্ছে। তার মানে কিন্তু 7 বেরোলো, কেননা 1 + 6 7। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পূর্ব জন্মকে ক্যালকুলেট করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ যেটা, সেটা হচ্ছে কেতু। তাহলে কেতু কোথায় বসে রয়েছে? কোনো ঘর ফর দেখার দরকার নেই, কোথায় বসে রয়েছে? বৃষর ঘরে। সেখান থেকে এই 7 নম্বর ঘরটা কার ঘর? তাহলে এই যে এখানে যদি বৃষর ঘরে বসে রয়েছে, তাহলে বৃষর ঘরটা যদি 1 নম্বর ঘর হয়, 2 নম্বর ঘরটা হচ্ছে মিথুনের ঘর, 3 নম্বর ঘরটা হচ্ছে কর্কটের ঘর, 4 নম্বর ঘরটা হচ্ছে রবির ঘর, 5 নম্বর ঘরটা হচ্ছে কন্যার ঘর, 6 নম্বর ঘরটা হচ্ছে তুলার ঘর, 7 নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর। হ্যাঁ, তাহলে 7 নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর। অধিপতি গ্রহকে মঙ্গল, আর কিচ্ছু জানার দরকার নেই, মঙ্গল। এবার মঙ্গলের সংখ্যা কত? 9। তাহলে এইবার পূর্ব জন্মে আমার কন্যা সন্তানটি আমার কে ছিলেন? তাহলে পরিষ্কার লগ্ন থেকে 9 নাম্বার ঘরটি দেখতে হবে। তাহলে 9 নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু আমাদের পিতা পালন কর্তাকে বুঝি, গুরু টিচার পথপ্রদর্শক, বা আমাদের বাবাকেও বুঝি, জনক জন্মদাতাকেও বুঝি। তাহলে এই জন্মে আমার কন্যা, এই ছকটি যার, তার যদি কন্যা সন্তান থেকে থাকে, তাহলে সে কিন্তু আগের জন্মে তার অভিভাবক ছিলেন, গুরু টিচার পথপ্রদর্শক অথবা জনক, যাকে আমরা বাবা বলি, বাবা ছিলেন। একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন, শুধু ফর্মুলাটা জানা প্রয়োজন। এবং আমি যে ক্যালকুলেশনটা করলাম, এইটা আমি আগেই বললাম, একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন, একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন। আবার বলছি, এই ক্যালকুলেশন, শুধু ফর্মুলাটা জানা প্রয়োজন, ইজিয়েস্ট ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আপনারা প্র্যাকটিস করবেন, 2 মিনিটের আগে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারবেন, ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এই ক্যালকুলেশনটি কোনো মতেই কিন্তু কোনো নারী জ্যোতিষ, সমুদ্র জ্যোতিষের আন্ডারে পড়ে না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতো এই ক্যালকুলেশনের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু আমরা সার্ভে করে দেখেছি। অনেক ক্ষেত্রে অনেক জন্মান্তর ভাব দ্বারাও ক্যালকুলেশন করে দেখা গেছে এই ক্যালকুলেশনটা কিন্তু অব্যর্থ, অব্যর্থ। কেমন? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যে এই ছকের মধ্যে 9 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান, রবির ঘর সেটা ম্যাটার করে না, 9 নাম্বার ঘরে শুক্রের অবস্থান হয়েছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সুখ, জৈবিক সুখ বা মানুষের যে চাহিদা ফুলফিল করা, সেখানে তিনি পরিপূর্ণতা লাভ করেছিলেন, পরিপূর্ণতা দিয়েছিলেন। মানে এই মেয়েটি, এই যদি আমি রামবাবুর ছক দেখি, তাহলে এই ছকে তার যদি কন্যা সন্তানটি আগের জন্মে যে গুরু টিচার পথপ্রদর্শক বা আমার বাবা ছিল বা জনক ছিল, তিনি কিন্তু ওই দায়িত্ব ছেড়ে চলে গেছিলেন, বা যে দায়িত্বগুলো ভালো মতন ফুলফিল করতে পেরেছিলেন কিনা যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে তাহলে তো এই জন্মে যিনি পিতা, তিনি তার সন্তান ছিলেন, সন্তানকে সমস্ত সুখ কিন্তু দিতে সক্ষম হয়েছিল। জৈবিক সুখের সমস্ত উপাদান, সমস্ত উপকরণ, সমস্ত দিক বাবার দ্বারা অথবা পিতার দ্বারা, পালনকর্তার দ্বারা কিন্তু তিনি পেতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ সফল পিতা হিসেবে বা সফল গুরু টিচার পথপ্রদর্শক বা বাবা হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছে আজকের দিনে
যে রামবাবুর কন্যা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।